এই গাড়িগুলো তো আছে, তারপরে গাড়িগুলো খেদানোর দায়িত্ব হলো প্রশাসন তো খেদায় না। সরকারকে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় এনে হাইকোর্টের এমন আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তা স্থগিত করার পরামর্শ দেন আইনজ্ঞরা। এসে পরিবহন ঢাকা শহরে অবাধে চলতে পারবে, সেই জন্য তাদের আর কিছু করার নেই, এরকম একটা অসহায় ভাব সরকার দেখাচ্ছে। আসলে বিষয়টা তা না, সরকারের এখানে দায়িত্ব ছিল হাইকোর্টের আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা। তবে রিটকে চ্যালেঞ্জ করা হবে কিনা এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। এ সংক্রান্ত ডিএমপি কমিশনারকে দেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির তীব্র সমালোচনা করেন আইনজ্ঞরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে এ জাতীয় কাজকর্মের মধ্য দিয়ে পক্ষপাতিত্ব করছেন, আইন পরিপন্থী কাজ করছেন। এসে পরিবহনের কর্ণধার সালাউদ্দিন আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটি বিশেষ কুরিয়ার সার্ভিসকে সুবিধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আদালতের আদেশ আছে, তাই ডিএমপিকে চিঠি দেওয়া হয়েছে। আপনি আদালতের জিজ্ঞেস করেন না, খালি এসে পরিবহন যাবে কেন? আদালতের হুকুম অনুযায়ী চলছে। তারা উচ্চতর আদালতে যাক, অনুমতি নিয়ে আসুক, তাহলে তবে আমাদের উপর বাইন্ডিংস হয়ে যাবে। এরপরেও আমি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে পরামর্শ করব। আইনের ঊর্ধ্বে কেউ নন, কোন ব্যক্তি বা একক প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে রাজধানীর যানজট পরিস্থিতিকে যেন হুমকির মুখে ঠেলে দেয়া না হয়, এ দাবি এখন সকলের। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন খান মিল্কি হত্যায় জড়িত সন্দেহে 6 যুবলীগ নেতাকর্মীকে আটক করেছে র্যাব-1। মিল্কিকে গুলি করার দায়ে আটক আহত যুবলীগ নেতা জাহিদ সিদ্দিক তারেককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার অভিযোগে 2 ডাক্তারকেও আটক করেছে র্যাব। র্যাব জানায়, দলীয় কোন্দলেই খুন হয়েছে মিল্কি। অন্যদিকে র্যাবের ক্রস ফায়ারে 2 জন নিহত হয়েছে। হাকিম মডেলের রিপোর্ট, জানাচ্ছেন মাহাথির ফারুকী। সোমবার রাতে গুলশানের একটি বাড়ির সামনে মহানগর দক্ষিণ যুবলীগ নেতা রিয়াজউদ্দিন খান মিল্কিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আরেক যুবলীগ নেতা। সিসিটিভিতে ধারণকৃত গুলি করার এমন ভিডিও ফুটেজের সূত্র ধরে রাতব্যাপী অভিযান 5 জন যুবলীগ কর্মীকে আটক করে র্যাব। র্যাবের দাবি, জাহিদ সিদ্দিক তারেক একজন পেশাদার কিলার। মিল্কি হত্যার পূর্বেও তারেকের বিরুদ্ধে আরো 27টি হত্যার অভিযোগ রয়েছে। জাহিদ সিদ্দিকী তারেক ঢাকা মহানগর দক্ষিণের, উনি হচ্ছেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক। উনি বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, এর আগেও উনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। র্যাব আরো জানায়, নিজ গুলিতে আহত হয়ে অভিযুক্ত তারেক উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার দায়ে ওই হাসপাতালের 2 ডাক্তারকেও আটক করে তারা। আমাদের কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা জানায়নি, যে কারণে আমরা 2 জন ডাক্তারকেও আমরা আটক করেছি। এদিকে সোমবার রাতে হাজারীবাগে অজ্ঞাত সন্ত্রাসীদের এলোপাথারি গুলিবর্ষণে ওয়ার্ড যুবদল নেতা জসিমউদ্দিন নিহত হন। সাদেক হোসেন খোকা এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। এছাড়া সোমবার গভীর রাতে ঢাকা মাওয়া লিংক রোডে ঝিলমিল প্রজেক্টের সামনে র্যাবের ক্রসফায়ারে 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি, এরা গাড়ি ছিনতাইকারী ছিল। সে সময় তাদের কাছ থেকে একটি ছিনতাই করা গাড়ি, দেশি বিদেশি অস্ত্র, স্বর্ণালংকার, ক্রেডিট কার্ড সহ বেশ কিছু জিনিস জব্দ করে র্যাব। র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে গাড়ির ভিতর থেকে। র্যাবের সদস্য আত্মরক্ষার্থে এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। মাহাথির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য বিজিএমইএ এর সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের 77টি রিটেলার প্রতিষ্ঠানের জোট বাংলাদেশ ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি অ্যাকর্ড। পাশাপাশি বাংলাদেশ পোশাক শিল্পের দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ইউনিফাইড কোড অব কন্ডাক্ট নিয়েও আলোচনা করে অ্যাকর্ড, আর তা বাস্তবায়নে সব ধরনের আর্থিক সহায়তার কথাও জানায় তারা। বিস্তারিত ইমরান হাসানের রিপোর্টে। বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ, বিকেএমই ও এক্সপোর্ট গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অ্যাকর্ড।
এ সময় বাংলাদেশের পোশাক শিল্পের টেকসই উন্নয়নে ফায়ার সেফটি, গার্মেন্টস কমপ্লায়েন্স, মালিকদের আচরণবিধি ও চাকুরির মাধ্যমে বেকারত্ব দূর করার বিষয় নিয়ে আলোচনা হয়। সামনের দিনগুলোতে বাংলাদেশ পোশাক শিল্প যেন এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতার কথা অ্যাকর্ডের পক্ষ থেকে বলা হয়েছে বলে জানান বিজিএমইর সভাপতি। আমরা আলাপ করেছি এবং ফান্ডিং কিভাবে হবে তারা ওইটা আলাপ করছে এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে আপডেট করব। আমার ইন্ডাস্ট্রি সেভ করার জন্য, ইন্ডাস্ট্রিকে স্ট্রেনথেন করার জন্য, হোয়াট এভার ইট ইজ সাস্টেনেবল করার জন্য যা কিছু দরকার সবকিছু তারা করবে। এ সময় অ্যাকর্ড প্রতিনিধি দলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চেম্বারলেন ফিলিপ বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই শিল্পের উন্নয়নের জন্য তাদের পক্ষ থেকেই ধারাবাহিকভাবে অর্থ প্রদান করা হবে। We did discuss this today, but we agreed actually it's not so much who sits on which committee in the end, it's how we reach the agreement and how we put those agreements in place, which is the most important thing. এ সময় রানা প্লাজা নিহত ও আহত পরিবারের সদস্যদের সহায়তা করতে আইডিএস গ্রুপের পক্ষ থেকে বিজিএমইএর কাছে 25 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। ইমরান হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। অবিলম্বে সাভারের নির্ধারিত স্থানে রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলো সরিয়ে না নেওয়া হলে বুড়িগঙ্গায় তাদের বর্জ্য নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে নদী রক্ষা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠকে নৌ পরিবহন মন্ত্রী একথা বলেন। সে সময় তিনি বুড়িগঙ্গা সহ সব নদীতে সব ধরনের আবর্জনা ফেলানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে আদেশ অমান্যকারীদের গ্রেপ্তার করা হবে বলেও জানান। মফিউর রহমানের রিপোর্ট। এভাবেই দিনের পর দিন শিল্প বর্জ্য সহ নানা ধরনের বর্জ্য মিশছে বুড়িগঙ্গার পানিতে। এতে করে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশ। এই অবস্থায় নদীতে সকল ধরনের বর্জ্য ফেলানো বন্ধের সিদ্ধান্ত হয় সরকারের নদী রক্ষা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠকে। এতে বলা হয় 1 মাসের মধ্যে বর্জ্য ফেলানো বন্ধ না হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। জোয়ারের লাইন নদীতে না দিয়ে তারা নিজেরা সেফটি ট্যাঙ্ক ইত্যাদি করবেন এবং যারা এগুলো করবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দূষণ মুক্ত করার জন্য আপনারা জানেন আমাদের কার্যক্রম আগে থেকে শুরু হয়েছে এবং চলছে। তো এবং এই যে দূষণ মুক্ত করার মূল ব্যাপারটি হল যে সকল শিল্প বর্জ্য পতিত হয় নদীতে এবং দীর্ঘদিন যাবৎ যেগুলো হয়ে আসছে সেগুলোকে বন্ধ করার জন্য আমরা আমাদের পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়কে এই ব্যাপারে বলা হয়েছে। মন্ত্রী বলেন, রাজধানীর হাজারীবাগের ট্যানারি সাভারে তাদের জন্য নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া না হলে এইসব ট্যানারি বর্জ্য যেসব চ্যানেল দিয়ে বুড়িগঙ্গায় পড়ে তা বন্ধ করে দেওয়া হবে। ট্যানারিকে স্থানান্তর করার জন্য সাভারে যে কার্যক্রমটা হচ্ছে তাদেরকে সেখানে সরতে হবে। অন্যথায় আমাদের সিদ্ধান্ত আমরা নিয়েছি যে নদীতে যাতে আর এই বর্জ্য পতিত না হয় আমরা সেই চ্যানেলটাকে বন্ধ করে দিতে চাই। এছাড়াও দেশের যে সমস্ত এলাকা নদী দখল করে ভরাট চলছে সেগুলো বন্ধ করে তাদের উচ্ছেদের নির্দেশ দেন মন্ত্রী। এবং এই কাজটা আমরা খুব শীঘ্রই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। 38% টিকিট আগেই কোটায় বিক্রি হয়ে যাওয়ায় এ ভোগান্তি বলে অভিযোগ যাত্রীদের। একই সঙ্গে অনলাইন ও মোবাইলে বিক্রি হওয়া টিকিটের উপর নজরদারি করতে পারছে না রেলওয়ে। তবে রেল স্টেশনের মতো ভিড় দেখা যায়নি বাস বা লঞ্চ টার্মিনালে। মেহেদী হাসানের রিপোর্ট। ঈদে বাড়ি ফিরতে অগ্রিম টিকিটের জন্য লাইনে দাঁড়ানো এই যাত্রীদের অধিকাংশই কমলাপুর স্টেশনে এসছেন সেহরির পর, আবার কেউ কেউ এসছেন আগের দিন। মঙ্গলবার অগ্রিম টিকিটের শেষ দিনেও এমন ভিড় সেখানে। তবে টিকিট বিক্রির ক্ষেত্রে এবার শৃঙ্খলা থাকায় সন্তোষ প্রকাশ করলেন যাত্রীরা। একই সঙ্গে 38% টিকিট কোটায় বিক্রি হয়ে যাওয়ায় ক্ষোভের কথা জানালেন কেউ কেউ। সেই সকাল 5টার সময় আসছি, এসে দাঁড়াই আসছি, এই যে এখনো টিকিট পাবো কিনা নিশ্চিত নেই। এখানে প্রাণ গ্রুপের পক্ষ থেকে কিছু লোক ভলান্টিয়ারি কাজ করছে, ওনাদের সহযোগিতায় আমরা টিকিটটা সহজভাবে পাইছি। ওনারা আগে থেকে একটা সিরিয়াল করছিল। এটা হলো জনসাধারণের জন্য, আর কোটায় সব নিয়ে যাবে আর আমরা নিব না। তাই এটা যদি মাননীয় মন্ত্রী যদি না দেখেন এটা তো আমাদের জন্য বিরাট সমস্যা। রেলওয়ে পুলিশ বলছে টিকিট কালোবাজারিদের ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা। আমরা এবার ব্ল্যাকার ঠেকানোর জন্য সিভিল এবং পোশাক এবং 1 কিলোমিটার এরিয়ার ভিতরে আমরা বিশেষ অফিসার করতে করতেছি। প্রতিদিনে আমরা 10 জন, আজকেও আমরা 4 জন ব্ল্যাকারকে গ্রেপ্তার করেছি, গতকালও গ্রেপ্তার করেছি। তবে 25% টিকিট আগেই বিক্রি হয়েছে অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে। এই টিকিট কালোবাজারিদের হাতে পড়েছে কিনা তা জানে না রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের ব্যাপার না, এটা গ্রামীণ ফোন থেকে বাঙালি থেকে রেলওয়ে এখানে থাকে, মোবাইল নাম্বার থাকে, নাই তার অবশ্যই আছে।
মেহনত আছে সেই মহিলা করা যায়। এদিকে এবছর ভিন্ন চিত্র সায়দাবাদ বাস টার্মিনালে। যাত্রাবাড়ি ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজটের কারণে এখনো দেয়া হয়নি কোনো অগ্রিম টিকিট। রাস্তা জামে তখন মনে করেন গাড়ি যদি 8-10 ঘন্টা লেট হয়ে যায়, এইটা কোনো যাত্রী মানতে রাজি না, তখন কাউন্টারে গ্যাঞ্জাম লাগে যায়। এই জন্য ঠিক গাড়ি আসবে তখন টিকিট দেওয়া হবে। অন্যদিকে লঞ্চের অগ্রিম টিকিট নিতে এখনো ভিড় জমেনি সদরঘাট লঞ্চ টার্মিনালে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তা, কূটনৈতিক ও বিচারপতিদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের ভেতরে সামিয়ানা টাঙানো আঙ্গিনায় প্রধানমন্ত্রী ইফতারের আগে ঘুরে ঘুরে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তার সঙ্গে ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র নেতারাও ইফতার মাহফিলে যোগ দেন। পরে দেশ ও দেশের জনগণের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কবি বেলাল মোহাম্মদ আর নেই। মঙ্গলবার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাপসী রাবিয়ার রিপোর্ট। সোমবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় কবি বেলাল মোহাম্মদকে, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার খুব ভোরে পৃথিবীর মায়া ত্যাগ করেন মুক্তিযুদ্ধের এই শব্দ সৈনিক। পরে উত্তরার বাসায় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমাগারে রাখা হয় কবির মরদেহ। আমি সব হারিয়ে ফেলেছি, বুঝতে পারছি। নিয়ে গেছে 9:30 দিকে, 4টার দিকে ওনার ব্লাড চলে আসছে, ওনার ক্রিটিক্যাল 4:30টার দিকে, তো 5টার দিকে শুনলাম যে নাই উনি আর কি, তখন আমি চলে আসছি। উনি রাষ্ট্রীয় মর্যাদা পাক, সম্মান পাক, এটাই আমাদের কামনা। যদি আমাদের পরের প্রজন্ম জানতে পারে তাতেই আমরা ধন্য হব। বুধবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই সংগঠকের মরদেহ। মরণোত্তর দেহ দান করে দেবেন উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে। তা আমরা সেটা তো নিশ্চয়ই আমরা মর্যাদা দেব। 1936 সালে সন্দ্বীপের মুছাপুরে জন্মগ্রহণ করেন কবি বেলাল